আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফটোগ্রাফার আবুল হাসান, তার সঙ্গে আমরা কথা বলবো। কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আপনি তো এই ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আজকে 25 বছর হলো। হ্যাঁ, 25 বছর পূর্তি, আপনার আসলে শুরুটা কিভাবে হলো? শুরুটা খুব ইন্টারেস্টিং ভাবে আসলে প্রত্যেকটা মানুষের কেরিয়ারে অনেকগুলো টার্নিং পয়েন্ট আসে। আমার বাবা বিদেশে থাকার কারণে আসলে হচ্ছে যে আমাকে ছোট একটা ক্যামেরা কিনে দিয়েছিল। যখন ক্লাস 4-5 এ ছিলাম তখন থেকে ক্যামেরাটা তো আমরা অনেক ফ্যামিলির ছবি তুলতাম। মা ছবি তুলতো, আমি ছবি তুলতাম, চাচা ফুপুরা ছবি তুলতো, সবাই ছবি তুলতাম। তখন তো আর এরকম ইন্টারনেটের যুগ ছিল না। সেই ফিল্ম আবার ওয়াশ করে বাবাকে পাঠানো হতো। কেউ যদি বিদেশে যেত, সৌদি আরবে যেত, নিয়ে যেত। আবার উনি ছবি তুলে ছবি পাঠাতো। এই ছবি আদান-প্রদানের পরিবারে একটা খুব আ সক্রিয় একটা ব্যাপার ছিল যে প্রতি মাসে এরকম একটা কাজ হতো। তো যার জন্য ছবির প্রতি একটা টান ছিল। কত সালের দিকে এটা? 82, 86 এর মধ্যে তখন আমার মেমোরি খুব শার্প মনে আছে সবকিছু। তো ওই সময় তো যেহেতু ওই সময় থেকে ক্যামেরা হাতে একটা বিষয় ছিল তো তখন থেকে নিজের অজান্তে অনেক কিছু শিখছি। লাইট তো এটা ভাল লাগছে না, লাইট পিছে রেখে ছবি তুলতে হবে বা কোনো এরিয়াতে গিয়ে গেলে কোন জায়গায় দাঁড়ালে ব্যাকগ্রাউন্ডটা কেমন আসবে, এগুলো কোনো পুঁথিগত বিদ্যা না, কারো গাইডলাইন না। খারাপ তুলতে তুলতে একটা ভালো শেখার মতো ব্যাপার আসছে, ওখান থেকে শুরু। যখন ক্লাস 8-এ তখন গিয়ে আমার কেন যেন বাবাকে একটু সাহস করে বললাম আমি একটা ক্যামেরা চাই, এবং খুব বোকার মতো অনেক দামি ক্যামেরা চেয়ে বসছিলাম। আচ্ছা। তো বাবা তখন আনিনি, না এনে বলছে যে কেন চাও এটা, এত দামি ক্যামেরা দিয়ে তুমি কি করবা, তোমার তো একটা আছে। তো ওই আছেই শুনে আবার ভয়টা পেয়ে গেছি। তখনকার সময় মনে হয় বাবা বললো যে 1,50,000 টাকার মতো দাম। আচ্ছা। তো 1,50,000 টাকার ক্যামেরা তো মানে লাগছে, আমি যেই সালটা বলবো সেটা হচ্ছে 92। অনেক টাকা তো। অনেক টাকা। তো স্বাভাবিকভাবে কোনো বাবাই মনে হয় তখন ওই সময় ক্যামেরা কিনে দিবে না কাউকে। ওই সময় বা এখনও বলতে গেলে অনেক কষ্ট করেই ক্যামেরা নিতে হয়। তো পরবর্তীতে যেটা হয়েছে, যখন আমি এইচএসসি পাশ করি 94-এ, সেই 94-এ আমি আমার বাবাকে আর কি, বাবা যখন খুশি হয়ে বলল কী নিবা, তখন সেই ডিমান্ড একই জায়গায় যে একটা ক্যামেরা। তো বাবা তখন বলল আচ্ছা তোমার মাথা থেকে ক্যামেরার ভূত নামে নাই, চলো ঠিক আছে কিনে দিই। এই 94-এর অক্টোবরের আমার বার্থডের দিন আমার বাবা আমাকে ক্যামেরাটা কিনে দিল। ওখান থেকে যদি আমি গুনি, 25 বছরটা আসলে 2 বছর আগেই হয়ে গেছে প্রায়, কিন্তু মানে অ্যাকচুয়ালি আর কি 25 বছর সেভাবেই আমার এই এত লম্বা যাত্রা আর কি এভাবেই শুরু। প্রফেশনালি কবে থেকে শুরু করলেন? প্রফেশনালি আমি শুরু করি 94 থেকে 2001 পর্যন্ত আমি নিজে নিজেই প্র্যাকটিস করি। 2002 থেকে আমার কাজ শুরু হয় মার্কেটে। 2006-এ এবং 2007-এর দিকে বুমিং আউটপুট বের হয় আর কি। তখন হচ্ছে যে আবুল হাসান নামে কেউ একজন আসছে, তাকে দিয়েই কাজ করাতে হবে, এরকম একটা বিষয় আসে। এবং অ্যাকচুয়ালি এই ধাপটা একটু বলতে হবে যে 94 থেকে 2001 পর্যন্ত আমি বই পড়া বা কোনো জায়গায় কারোর কাছ থেকে শিখা এই প্র্যাকটিসগুলো ছিল। 2001-এর দিকে আমার সান্নিধ্য হয় ডেভিড বারিকদার। উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রিনোন্ড এবং মোস্ট রেসপেক্টেবল ফটোগ্রাফার, এবং উনি বাংলাদেশের ফটোগ্রাফিতে অনেক টার্নিং পয়েন্ট দিচ্ছেন। তো ওনার স্টুডেন্ট হিসেবে আমি জয়েন করি, ওনার সাথে কাজ করি। তো 2002 থেকে আমি কাজ পাওয়া শুরু করি, মানে ব্যক্তিগতভাবে ওনার সাথেও কাজ করি এবং ব্যক্তিগতভাবে। এবং 2007-এর দিকে আমি ডেভিডদার থেকে আস্তে আস্তে ডিটাচ হওয়া শুরু করি, নিজে সাহস করি যে নিজেই কিছু করব। তো 2006-07-এর দিকে তখন হচ্ছে ছবি আসে। তো বেসিক্যালি প্রফেশনাল লাইফটা যদি একদম প্রিসাইজ বলতে চাই তাহলে হচ্ছে যে ডেভিডদার সাথে যেহেতু কাজ করছি, কিছু ক্লিক ক্লিক করছি, তো 2001 থেকে একদম প্রিসাইসলি বলবো যে তখন মার্কেটে কাজ করা শুরু করছি। আর এর আগেরটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর এডুকেশন, এটাই ছিল। আচ্ছা, শুরুর কাজটা কি ছিল আসলে? কোন কাজ? সেটা কি 2001-এ নাকি হ্যাঁ, 2001 থেকে। 94-এ? প্রফেশনালি যে যখন থেকে শুরু করলেন। প্রফেশনালটা জানতে চান? প্রফেশনালটা হচ্ছে যে ওই টাইমটাতে আমার কিছু পরিচিত মানুষ ছিল, তার মধ্যে একটা ছিল ওজি ফ্যাশন হাউস। তো শিপন ভাইয়ার সাথে আমার পরিচয় ছিল। তো কথায় কথায় একদিন দেখা হয়ে গেল রাস্তায়। তো শিপন ভাইয়াকে বললাম যে মানে ছবি টবি তো তুলি। তো শিপন ভাইয়া দেখলাম যে চলে একদিন অফিসে আয়। তো অফিসে গেলাম, দেখলাম ওরা 5 জন,
বেশ বন্ধু 5 জন এই ওজি চালায়। তো শিপন ভাই বলল, ওকে একটা কাজ দিয়ে দেখো তো কেমন পারে। আমার মানে ছোট থেকে ওকে বড় হতে দেখলাম, দেখি ও কেমন পারে। তো এইটা একটা ছিল যেটা হচ্ছে একদম স্টার্টিং প্রফেশনাল কাজ, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ওদের কাপড় ছবি তুলে দেওয়া, এবং দীর্ঘদিন আমি তাদের কাজ করছি। আর এছাড়া করেছি হচ্ছে যে জামিনী নামে একটা শার্টের মানে শোরুম ছিল। তো ওই জামিনীর ফটোশ্যুট করেছিলাম, প্রোডাক্ট, ওটাও বেশ বুমিং হয়েছিল। এবং এই দুটো আর কি একদম বলবো যে একদম টাকা নিয়ে কাজ করা। মানে এর আগে হয়তোবা কিছু কাজ ছিল হয়তোবা টাকা না, প্রুফ করা, বা ব্যক্তিগত ব্যক্তিগত, কারোর সাথে সম্পর্ক। কিন্তু যেই কাজটা একদম মানে মানুষের চোখে পড়ছে সেটা হচ্ছে এক্সট্যাসিকে নিয়ে। মানে এক্সট্যাসিকে যখন আমি অ্যাপ্রোচ করলাম, আমিও তানজিম ভাইকে অনেক আগের থেকে ছোটোবেলার থেকে চিনি। আমি শুরুর কাজের ওটা বললাম যে ওটা কিন্তু দুটো কাজই খুব ছোট ছোট কাজ ছিল, কিন্তু এক্সট্যাসির ক্ষেত্রে যেটা হয়েছে যে ওটা একদম বিলবোর্ড চ্যালেঞ্জিং ছিল, যে বিলবোর্ড হবে, অনেক ইয়ে হবে, ডিসপ্লে হবে। কত সালে? এটা ওই 2002 এরকম একটা টাইমে, 2002-03 এরকম একটা মাঝামাঝি। এবং সেই জায়গাতে যখন আমি বিলবোর্ডে শ্যুট করি তখন মানে দ্যাট বিকাম রিয়েলি মানে যে আমি নিজেই তখন বিলবোর্ডের দিকে চোখ গোল গোল করে তাকাইছিলাম, ওয়াও আই ডিড ইট, এরকম একটা ব্যাপার, এটা আমার কাজ। হ্যাঁ, বরানিতে ছিল। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল এই মানুষগুলোর প্রতি যে আমাকে সুযোগ দিচ্ছে, তানজিম ভাই, এবং সবসময় আমার উপরে বিলিভ ছিল, আমি সবসময় ওনার সাথে দীর্ঘদিন কাজ করেছি। তো এটাই হচ্ছে শুরুর দিকের আর কি কমার্শিয়াল কাজ আর কি, ফ্যাশন। তবে এর মধ্যে একটা গল্প আগ বাড়ায় বলে রাখি, আমার কিন্তু ফ্যাশন ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা ছিল না। আচ্ছা। আমি আসলে ডেভিডদার সাথে যখন সান্নিধ্য লাভ করি তখন আমার একটা খুব শখ ছিল নিউবর্ন বেবিদের ছবি তুলব। আচ্ছা। এইটা আমার কাছে খুব ইমোশনাল একটা ব্যাপার ছিল, যে বাচ্চাদের ছবি আমি দেখতাম যে অনেক সুন্দর করে তুলে। দুটো জিনিস অবস্ট্রাকল তখন ছিল, যে এই বাচ্চাকে হ্যান্ডেল করবে কে, আমি তো পারবো না, মারাও পারে না, তখন মারাও সাহস করে না। আর দ্বিতীয় অবস্ট্রাকল যেটা ছিল, যে ওই টাইমটাতে কেউ বাচ্চাদের ছবি তুলতে যেত না। মানে হয়তো বা বলতো যে বাচ্চাদের ছবি কেন তুলবো, বা ওই ইমোশনটা ক্রিয়েট হয়নি, এখন হয়েছে। তো ওই টাইমটাতে খুব ইচ্ছা ছিল এটা করার। এবং হাস্যকর বলবো না কি বলবো আমি জানি না, আমি হসপিটালে গিয়ে গিয়ে নার্সদের সাথে কথা বলতাম যে সিস্টার, আপনি কি এরকম বাচ্চাকে ধরে টরে করে দিতে আমি আপনাকে একটা পেমেন্ট দিব, তো কোনো যার নিউবর্ন বেবি আছে তাকে বলেন যে এরকম একজন ফটোগ্রাফার আছে, সে ছবি তুলে দিবে, আপনি গিয়ে। তারা আমার দিকে খুব অবাকভাবে এবং বিরক্তভাবে তাকাইতো যে পাগল টাগল কোথা থেকে যেন আসছে এই ছেলে, না কি উদ্দেশ্য আসছে, আপনি কী চাচ্ছেন, কী বলেন আপনি। তো পারিনি তখন আর কি, মানে জীবিকার খাতিরেই হোক আর যে কার খাতিরেই হোক, ফটোগ্রাফি করে জীবনযাপন করব বা ফটোগ্রাফিকে প্রফেশন হিসেবে নিব। তো যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিটা তখন এক্সিস্ট করে, তখন ওই জায়গাটায় আর কি আস্তে আস্তে চলে গিয়েছি। আচ্ছা। এই অনেক তো কাজ করলেন, দীর্ঘ একটা পথ চলা আপনার। আপনার কাছে কোন কাজগুলোকে এখনো মনে হয় যে না, এই কাজগুলো করেছে আমার ভালো লেগেছে? আসলে মানে আপনার ভালো লাগার কাজগুলো কোনটা কোনটা আপনি বলতে চান? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে কাজগুলো সত্যিকারের কথা কি, যখন করা হয় প্রত্যেকটা নিজের সন্তানের মতোই হয়। আমার একটা হয়তো বা বদনাম আছে, যে তুমি 10 টাকা দিয়ে কাজ করলেও যে এফোর্ট দাও, 100 টাকা দিয়ে কাজ করলেও সেই এফোর্টই দাও, মানে তুমি পার্থক্য করো না। তো আমি আসলে ব্যাপার হচ্ছে কি, যখন কাজে নামি আমার কাছে মনে হয় যে আমাকে এটাকে মানে বেস্ট এফোর্ট, এই মুহূর্তে আমার কাছে যতটুকু জ্ঞান বুদ্ধি ইকুইপমেন্ট এবং যেই সিচুয়েশন আছে এটাতে বেস্ট আউটপুট বের করতে হবে। তো যতবার কাজ করেছি ততবার মনে হচ্ছে এটাই আমার বেস্ট। আবার যতবার আরেকটা নতুন কাজ করেছি তখন আগের এররগুলো মনে পড়ছে যে ওটা আরেকটু ভালো করতে পারতাম, ওটা আরও এই জিনিসটা করতে পারতাম। তো আসলে সত্যি কথা বলতে কি, মানে এটা আগেও আমি বলছি, আমি মনে হয় এখনও আমার বেস্ট ছবি তুলতে পারিনি, সম্ভব হয়নি আমার পক্ষে। প্রতিবারই মনে হয় যে কিছু না কিছু মনে হয় একটা কমতি আছে, আরও কিছু করা যেতে পারে। তো আসলে উল্লেখযোগ্য কাজ তো প্রচুর আছে। আচ্ছা, আপনার ভালো লাগার কাজ, যে
সব কাজ তো আসলে মনোভূত হয় না, তারপরে মোটামুটি ভাবে আপনার ভালো লেগেছে কোন কোন কাজ? আম আসলে উল্লেখযোগ্য কাজ প্রচুর আছে। তবে আমি ওয়েস্টেক্সের জন্য একটা শ্যুট করি। আ কিছুটা সুরিয়ালিস্টিক রাখার চেষ্টা করেছিলাম, কিছুটা পেইন্টিং, কিছুটা ব্যাকগ্রাউন্ড মিক্স করে। আমার ওই কাজটা খুবই প্রিয়। এখন পর্যন্ত ঘুরে ফিরে যখন ওই কাজটা দেখি, আ তো খুব ভাল লাগে। কারণ হচ্ছে যে কিছু, কিছু ক্লায়েন্ট আছে যেই ক্লায়েন্টগুলো আরকি সম্পূর্ণ যখন আমার উপরে ছেড়ে দেয় যে, "আপনি যেটা ভালো মনে করেন।" তো আ সেই কাজগুলো বেশ আরকি মানে যেমন ওয়েস্টেক্স, তারপরে আমি বাহিরের দেশের জন্য বেশ অনেক কাজ করেছি। ইউরোপিয়ান কান্ট্রির জন্য। সো ইউরোপিয়ান কান্ট্রিতে আ বেশ কিছু বিদেশি মডেল নিয়ে আ মানে প্রোডাক্টের আ ওদের ওয়েবসাইট এবং ওদের এগুলোর জন্যই শ্যুটগুলো হয় বেসিক্যালি। ওরা তো অনলাইন স্টোর বেশি, ওদের জন্য অ্যামাজনের জন্য আছে, আমেরিকান অ্যামাজন, ইন্ডিয়ান অ্যামাজন। তো ওদের জন্য যেই শ্যুটগুলো করেছি, সিম্পলিসিটি, খুব সুন্দর ছবি তুলেছি। ওইগুলো আমার বেশি প্রিয় আরকি। ওগুলা বেশি ভালো লাগে। আর এছাড়া আউটডোরে খুব আম কিছু ম্যাগাজিনের জন্য কাজ করার সময় সম্পূর্ণ নিজের মতো করে যেই ছবিগুলো তোলা, আউটডোরের এনভায়রনমেন্টে ছবি তুলতে আমি খুব পছন্দ করি। তো সেখানে আছে যেমন ওয়ারার জন্য ফটোশ্যুট করেছি, তারপরে O2 র জন্য ফটোশ্যুট করেছি, তারপরে আড়ং-এর জন্য শ্যুট আছে। তো একটা সিংহভাগ টাইম আমি কিন্তু মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত। তো ফ্যাশন ইন্ডাস্ট্রির কাজগুলো আগে চলে আসে। এছাড়া প্রচুর অ্যাডভার্টাইজিং শ্যুট করা হয়েছে, অ্যাডভার্টাইজিং ফটোগ্রাফি। সো অ্যাডভার্টাইজিং সম্পর্কে একটা কথা বলি যে এখানে আসে ইনভলভমেন্টটা যেটা থাকে সেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস, এজেন্সি এবং আর্ট ডিরেক্টরদের গাইডলাইন এবং পার্টিকুলার একটা থিম তৈরি করা, একটা লেআউট তৈরি করা এবং ওই গাইডলাইনের ভিতরে থেকে ওটাকেই অ্যাচিভ করতে হবে। তো ওখানে আমি বলব যে ওখানে টেকনিক্যাল নলেজ বেশি পুট করতে হয়। নিজের আর্ট সেন্স বা নিজের কোনো অ্যাস্থেটিক্যাল সেন্স পুট করার কোনো উপায় নাই। কারণ ওগুলো তৈরি হয়ে আসে, গাইডলাইন চলে আসে। তো এমন যেমন একটা প্রিয় কাজ হচ্ছে আমার ক্লিয়ার শ্যাম্পুর জন্য ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে একই সাথে ওইটা পাবলিশ হয়। যে আ মানে প্রত্যেকটা দেশের কত কোটি মানুষ ব্যবহার করছে, ওই অনুযায়ী প্রত্যেকটা শূন্যতে একটা করে মাথা। তো ওই একটা করে মাথার মধ্যে সবার হচ্ছে চুলসহ পোর্ট্রেট। তারপরে এরকম আরেকটা ছবি ছিল বাচ্চাদের নিয়ে। আমি বাচ্চাদের হ্যান্ডেল করতে পারি খুব ভালো আল্লাহর রহমতে, ওদের ছবি তোলা। তো পেপসোডেন্টের আমার খুব সুন্দর, সুন্দর ফটোশ্যুট করা আছে। তো এই ছবিগুলো আমার খুব প্রিয়। কারণ সত্যি কথা বলতে কি যে যতই লেআউট করে দিক, যতই গাইডলাইন দিয়ে দিক, বাচ্চাদেরকে কিন্তু ওই ছবি তোলা সম্ভব না। বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে ছবি তুলতে হবে ওই গাইডলাইনটার মধ্যে রেখে। এবং ট্রাস্ট মি, আমি যে প্রেসিডেন্টের কাজটার কথা বলতেছি, এটা সবাই বলছে যে মানে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো ছবি হয়েছে নাসের ভাই, মানে আপনি কোনো অংশে কম দেন নাই। বাচ্চাদের এক্সপ্রেশন এবং যেই হই হুল্লার, মানে বেসিক্যালি আমার যেটা টার্গেট ছিল যে ওদের আনন্দটা ফুটায় তোলা। এবং তার জন্য ওই একটা ছবির জন্য কমসে কম মনে হয় আমি প্রায় 4.5 ঘন্টা খাটছি। সে যে আই এম নট হ্যাপি, ওদের সাথে খেলি, চকলেট দেই, এটা দেই, ওটা দেই, গল্প করি, যাও বাবা যাও, আবার দাঁড়াও। এবং একটা বাচ্চা হলে আলাদা কথা, আমাকে 3টা বাচ্চাকে কম্বাইন্ড করতে হবে, 3 জনকে এক্সপ্রেশন বের করে নিয়ে আসতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য ফ্যাক্ট। একজন ব্রাশ এরকম করে রাখবে, একজন ব্রাশ এরকম করে রাখবে, এক্সপ্রেস করবে, চিল্লান দিবে, হাসি দিবে। তো এখন যদি আমি মানে গল্প থেকে খুঁজে বের করি, আমার কাছে মনে হচ্ছে পেপসোডেন্টের কাজটা এখন আমার সবচেয়ে প্রিয়। আপনি যখন শুরু করেছেন ফটোগ্রাফি তখন তো অনেক অবস্ট্যাকলস ছিল, অনেক কষ্ট করে আপনাকে উঠে আসতে হয়েছে, যেটি আপনার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে কেউ শেখাতে চাইতো না ওইভাবে, কেউ গাইডলাইন দিত না, ডিমোটিভেট করতো। এখন বর্তমানে আপনি কি করছেন এবং যে অবস্ট্যাকলস গুলো আছে এখন বর্তমানে সেটা কি কি? আহ, সত্যিকারের কথা হচ্ছে যে একটু আগের থেকে বলে নেই যে তখনকার সময় ফটোগ্রাফিতে আমি প্রথমে একটা কথা বলা দরকার, ফটোগ্রাফি একটা গুরুমুখী শিক্ষা। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং, ফটো এডিটিং
যতই স্কুল কলেজে যাই, যতই এটার কোনো ইনস্টিটিউট থেকে ট্রেনিং নেই বা যতই আমি অনলাইন থেকে দেখি না কেন, একজনকে প্র্যাকটিক্যাল ফিল্ডে একজনের সাথে কাজ করে শেখার যে মানে প্রয়োজনীয়তা আছে, এটার কোনো দ্বিতীয় কোনো পন্থা নেই। এই জন্যই গুরুমুখী শিক্ষা বলবো, এবং সেই অনুযায়ী আমি ব্লেসড যে আমি ডেভিড বারিকদারকে আমার গুরু হিসেবে পেয়েছি। তো এই জায়গার থেকে যেই জিনিসটা আমার আসলে বলতে হবে যে ডেভিডদার সাথে দেখা হওয়ার আগে আমি অনেকের কাছেই যেতাম, শিখতে চাই। না না না, শিখো না, এটা মানে এটা দিয়ে তেমন কিছু জীবনে করতে পারবা না, এটা অনেক খড়কুটা পুরাতে হবে, হ্যাঁ ইউ ক্যান ডু সামথিং এলস। কিংবা হচ্ছে গেলেও হলো যে বলল যে তোমার কাছে কি ক্যামেরা আছে, বা আমার কাছে ক্যামেরা আছে এই ৩,০০০ টাকা, না না না, আরও দামি ক্যামেরা ছাড়া তুমি ছবি তুলতে পারবা না। তো এরকম অনেক রকমের ডিমোটিভেটিং ওয়ার্ড শুনতাম, কিন্তু পরবর্তীতে যাই হোক মানে ডেভিডদার সাথে আসার পরে আমি দেখছি যে আসলে সাথে কাজ করা দিয়ে বড় কথা। তো এখন তো আর, তখনকার সময় ফিল্ম ছিল, সেলুলয়েডে ছবি তুলতে হতো, ছবি তুললেই দেখতে পারতাম না আমরা, তো তখন আসলে বুঝে নিতে হতো যে আমি ঠিক ছবিটা তুলছি, এবং তখন অনেক ফিল্মের ফ্রেম হিসাব করে ছবি তুলতে হতো। তো ইন দ্যাট কেস যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে এখন ডিজিটাল অনেক সহজ হয়েছে, আর ডিজিটাল সহজ হওয়াতে আবার কঠিনও হয়ে গেছে। কারণ হচ্ছে যে যেহেতু সহজ জিনিস আমি সহজে করতে পারবো, তাহলে এটাকে বেটারমেন্ট করার জন্য ওয়েও অনেক বেড়ে গেছে। তো একই সাথে হচ্ছে তখন কোনো ইনস্টিটিউট ছিল না, এখন ভালো ভালো ইনস্টিটিউট হয়েছে। একটা হচ্ছে পাঠশালা যেখানে আমি পড়েছি, দ্বিতীয় হচ্ছে কাউন্টার ফটো যেখানে আমি এখন একজন লেকচারার হিসেবে আছি। তো সেখান থেকে অনেক দরজা খুলে গিয়েছে। ইন্ডাস্ট্রিটা আমাদের দেশে অনেক ছোট, এখনও বাচ্চা, এখনও মানে ওয়ার্ল্ড ওয়াইড যেরকম কাজ হয়, ফটোগ্রাফি নিয়ে যে আর্ট প্র্যাকটিস হয়, আমরা আসলে অতদূর অ্যাচিভ করতে পারিনি। আমরা চেষ্টা করছি, আমরা করছি। তো সেই তুলনায় এই যে দরজা খোলাটা, তার মানে হচ্ছে যে অনেক কিছু করা সম্ভব। সেই ক্ষেত্রে আমি বলবো যে যেই বাধাগুলো আমি ফেস করেছি, আমি যখন নিজের মধ্যে কনফিডেন্ট চলে আসলো যে হ্যাঁ আমি এখন অনেক কাজ করতে পারি, আমি অনেক কিছু জানি, আমার প্রথম যেই ইচ্ছাটা মনের মধ্যে আসছে যে কেউ যেন শিখতে এসে বা আমাকে জিজ্ঞেস করলে আমি যেন তাকে না না বলি, ডিমোটিভেট না করি। সে যদি এখানে আসতেই চায় আসুক, সে না করতে পারলে সেটা তার হয়তো অন্য কোনো জায়গায় কাজ করতে হবে, কিন্তু এখানে সে চেষ্টা করার আগেই তাকে বলবো যে তুমি আসবা না বা তুমি করো না, এরকম না। তো দ্যাটস ওয়াই টিচারিটা হাতে নেওয়া আমার, দ্যাটস ওয়াই টিচার হিসেবে নিজেকে সত্যিকারের কথা কি, আমাদের দেশের টিচাররা তো অত টাকা পয়সা পায় না, টাকা পয়সার আশায় আমি টিচারি শুরু করিনি। টিচারিটা শুরু করেছি যে নেক্সট জেনারেশন যে আমার যে নলেজটা আছে সেটা যেন তাদেরকে দিয়ে যেতে পারি, এবং তারা যদি পেয়ে যায় তাহলে আশা করি তারা তো একসময় আমার জন্য দোয়া করবে যে না শিখেছিলাম। আজকে যেমন আমি ডেভিড বারিকদারের কথা অস্বীকার করতে পারি না, তারাও অস্বীকার করবে না তখন। আর যদি আমি কাউকে না শিখায় যাই তাহলে তো আমি আস্তে আস্তে হারা যাব। আমি মানুষের মনে বেঁচে থাকতে হলে আমার জ্ঞানটা নেক্সট জেনারেশনকে দিতে হবে। এবং তাদেরকেও বলি যে তুমি তোমার আশপাশে সবাইকে দাও। এবং আরও একটা জিনিস বলি, এই শিক্ষক হিসেবে বা শিক্ষা ক্ষেত্রে একটা জিনিস আমি শিখতে পেরেছি, শিখালে না উল্টা শিখা যায়। কারণ এই ইয়াং জেনারেশন, এদের মাথাটা যেভাবে চলে, ওদের যে আইডিয়াটা, ওরা যারা ছোট, ওরা যারা যেভাবে দেখে, তার কাছ থেকে আমি যেই জিনিসগুলো শিখতে পারতেছি, ওটার থেকে কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারের কথা কি, ওকে কি আপগ্রেড করতেছি আমি, ও তো আমাকে আপগ্রেড করে দিয়ে যাচ্ছে। যে ওরা এখন লেটসে আমার বয়স এখন যদি 40+ হয়, ওর বয়স হচ্ছে মাত্র 20 বা 22। সে যেভাবে দেখছে, সেই যে দেখার ব্যাপারটা যে আমি ওর চোখ দিয়ে দেখতে পারতেছি, ওর কাছ থেকে যে আমি শিখতে পারলাম, এর থেকে তো আর বড় পাওয়া হতে পারে না। সো এই অনুযায়ী আর কি বলাই উচিত যে
স্টিল আমি মনে হয় যে 25-26 বছরে আটকায় আছি, কারণ আমি ওদের মতোই চিন্তা করি, ওদের কাছ থেকেই চাই, ওদের কাছেই ঘুরে ঘুরে আড্ডা দেই, ওদের কাছ থেকে জানতে চাই কি করলা, কি দেখলা, কি পারো, কি করা যায় চলো। তো আমি মনে করি যে দিস ইজ আসলে মানে পয়সার এপিটুপি, দুইজন দুইজনকেই শিখায়। সো আমার একটাই উদ্দেশ্য যে শেয়ার করা, নলেজ শেয়ারিং, এবং এটাই আমি করছি। যেহেতু এটাতে আমি একটা মানে এটাকে কি বলে, পারদর্শিতা অর্জন করেছি। সো এই পারদর্শিতাটা শেয়ার করেই আর কি, মানে নিজেকে আরও ডেভেলপ করার চেষ্টা এবং অপরকে ডেভেলপ করার চেষ্টা আর কি। এই দীর্ঘ পথ চলায় আপনি অনেক আর্টিস্টদের ছবি তুলেছেন, আপনার কাছে কোন আর্টিস্টকে মনে হয়েছে যে ওর চেহারাটা খুবই ফটোজেনিক? প্রথমে বলে নেই যে কাউকে ফটোজেনিক বা কাউকে সুন্দর বলার আগে আমার বলা উচিত যে আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর। যদি এখন বলি যে শুরুর দিকে কারা, যেমন শ্রাবণ্য তৌহিদা, নুসরাত ফারিয়া, মিম, আমি আর্টিস্টদের কথা বলছি যারা আর কি মানে টিভি আর্টিস্ট, তাদের কথা বলছি। এছাড়া বলা যেতে পারে ত্রিনো, আখি, বা যারা ব্র্যান্ডে কাজ করছে, তারপরে শুভ ছিল আমাদের নায়ক, শুভ সেই সময় আরিফিন শুভ, ও কিন্তু ফ্যাশনে কাজ করতো, প্রথম আমার সাথে প্রচুর শ্যুট করেছে। আমি আসলে মানে স্পেসিফিকভাবে বলতে চাই না যে কে ফটোজেনিক, তবে যদি বলতে বলেন যে ব্যক্তিগতভাবে আমি কার প্রচুর ছবি তুলছি, কার ছবি তুলে খুব মজা পাইছি, যে আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে আমি কখনো বোর হই না, তাইলে ডেফিনেটলি সেটা শ্রাবণ্য তৌহিদা ছিল। কারণ ওর হাসিটা আমার খুব প্রিয় ছিল। আমি আসলে হাসি জিনিসটা খুব পছন্দ করি তো ছবিতে। তো শ্রাবণ্যর হাসিটা খুব কিউট ছিল এবং আমি মানে ওর ছবি তুলতে খুব এনজয় করি সবসময়। তো আশা করি অন্যরা রাগ করো না। হ্যাঁ, তো সেই দিক থেকে আমি শ্রাবণ্যর প্রচুর ছবি তুলছি। তো ওকে আমার খুব ফটোজেনিক লাগে। অন্যান্যরা ডেফিনেটলি ফটোজেনিক, কারণ এখন যদি আমি নুসরাত ফারিয়ার কথা বলি তাহলে আমার বেস্ট ছবিগুলো নুসরাত ফারিয়ার সাথে আছে করা। তো সেই জন্যই আমি বলবো যে এভরিবডি ইজ ফটোজেনিক, বাট আমি শ্রাবণ্যর সাথে বিশেষ করে পোর্ট্রেট ছবি, মানে ওর হাসির ছবি প্রচুর তুলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে ছিলেন ফটোগ্রাফার আবু নাসের।